আমন্ত্রণ নিউজ গ্যালারি অনুষ্ঠানে আমাদের সঙ্গে যারা আছেন সবার প্রতি কৃতজ্ঞতা। আজকে 21 ফেব্রুয়ারি, অমর 21-এ, আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবসটি উপলক্ষে আজকে সারাদিন মানুষ শহীদ মিনারে গেছেন, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ শহীদ মিনারে গেছেন, ভাষা সৈনিকদের প্রতি, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আজকে করোনার যে একটা ভয়, এই কারণে এক ধরনের আশঙ্কা ছিল, আশঙ্কা না, আমি কি বলবো, যে এক ধরনের ধারণাই ছিল যে এবার হয়তো শহীদ মিনারমুখী মানুষের ভিড় ততটা থাকবে না, নানা ধরনের বিধিনিষেধ ছিল এবং এক ধরনের নিরুৎসাহিত করা হয়েছে যেন সবাই দল বেঁধে আগের মতো ঢল, যেমনটি মানুষের ঢল নামে শহীদ মিনারে, সেটি যেন না হয়। কিন্তু সব আশঙ্কাকে দূরে ঠেলে, সব ভয়কে দূরে ঠেলে দেখা গেছে যে দিন যত গড়িয়েছে হাজার হাজার মানুষ শহীদ মিনারে গেছেন। সেখানে কখনো এই স্বাস্থ্যবিধি মানার যে ব্যাপারটি, সেটি কখনো মানা হয়নি, এই এমন অভিযোগও ছিল। আবার অনেকে বলেছেন আসলে করোনা ভয় এই ভাষা শহীদদের প্রতি, ভাষা সৈনিকদের প্রতি, বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানাতে কোনোভাবে যেন আটকাতে পারবে না। তো সব কিছু মিলে এক ধরনের স্বাস্থ্যবিধি মানা, স্বাস্থ্যবিধি মেনে শহীদ মিনারে যাওয়া, আবার সব ভয়কে জয় করে শহীদ মিনারে যাওয়া, সব কিছুই আজকে কিন্তু আমরা দেখতে পেরেছি। এবং সব শেষে যেটি জয় হয়েছে সেটি হচ্ছে ভাষার প্রতি আমাদের ভালোবাসা, ভাষা সৈনিকদের প্রতি আমাদের ভালোবাসা, মাতৃভাষার প্রতি ভালোবাসা, বাংলা ভাষার প্রতি ভালোবাসা। আচ্ছা, সারাদিন যারা এটি নিউজ দেখেছেন তারা আমাদের একটি আয়োজন দেখেছেন, ভাষার আরাম, এমন একটি টপিক নিয়ে আমরা কথা বলেছি, বিষয় নিয়ে আমরা কথা বলেছি। এবং এই বিষয় নিয়ে সারাদিনই বিভিন্ন সেক্টরে যারা বিশেষজ্ঞরা আছেন তারা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, কথা বলেছেন। আজকে নিউজ গ্যালারি অনুষ্ঠানে আমরা এই বিষয়টি কি বলবো, ধারাবাহিকতা রক্ষা করছি এবং আজকে এই নিউজ গ্যালারির বিষয়ও ভাষার আরাম। আমাদের সঙ্গে যোগ দিবেন পুরো অনুষ্ঠান জুড়ে, বিভিন্ন সময় বিভিন্ন বিশ্লেষকরা যোগ দিবেন, কথা বলবেন আমাদের সঙ্গে এই বিষয়টি নিয়ে। এখন যিনি আমাদের সঙ্গে আছেন, দুজন আছেন আমাদের সঙ্গে। আমার সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর গাজী সালাউদ্দিন, তিনি গবেষক এবং সমাজতত্ত্ব বিভাগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। অধ্যাপক ডক্টর গাজী সালাউদ্দিন, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আমার সঙ্গে আজকে এস্তোনিয়া থেকে যোগ দিয়েছেন ডক্টর আমিনুল ইসলাম, তিনি একজন প্রবাসী শিক্ষক। আমাদের অনুষ্ঠানে তিনি প্রায় আসেন, কথা বলেন। আমিনুল ইসলাম, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার সাথে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ রেজান, আচ্ছা, আপনাকেও ধন্যবাদ। অধ্যাপক ডক্টর গাজী সালেহউদ্দিন, আপনার কাছে আমার যে প্রশ্ন সেটি হচ্ছে, আমরা ভাষার আরামের কথা বলছি। ভাষার আরাম বলতে সাধারণত বলি যে মাতৃভাষায় কথা বলার ব্যাপারটি না, যে যত এই ভাষায় কথা বলতে গেলে আসলে আমাদের ভাষার আরামটা আমরা পাই। কিন্তু এখানে একটা দ্বান্দ্বিক ব্যাপার আছে, সেটা হচ্ছে আঞ্চলিক ভাষায় কথা বলা, আবার শুদ্ধ বাংলা চর্চার বিষয়টি। অনেকে আঞ্চলিক ভাষায় কথা বলাকে বলেন এটি গর্বের বিষয়, অনেকে আবার ইংরেজিতে বলেন আনস্মার্টনেস এই আঞ্চলিক ভাষায় কথা বলাটা। আবার অনেকে শুদ্ধ ভাষাতে কথা বলাতেই বলেন যে এটি আদর্শ। আবার নতুন একটি শব্দ শোনা যাচ্ছে বাংলিশ, আমার মধ্যেও আসে, সবার মধ্যে হয়তো আছে, যে বাংলা ভাষা কথা বলতে গেলে ইংরেজি ভাষা চলে আসছে। তো এই যে দ্বান্দ্বিক পরিবেশ, আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন, যে আমরা যখন কথা বলবো, মানে ভাষার আরাম যখন আমরা নিব, আরামে বাংলা ভাষায় কথা বলবো, তখন এই যে আঞ্চলিকতা, শুদ্ধ ভাষায় কথা বলা, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, বা কিভাবে আমরা ম্যানেজ করবো ব্যাপারটা? ধন্যবাদ আপনাকে, যে আপনি যে বিষয়টা, যে টপিকটা নির্ধারণ করেছেন, এটার একটা নতুনত্ব আছে। আপনারা বলছেন ভাষার আরাম, আপনি যেভাবে ব্যাখ্যা করছেন, কিন্তু আমি অন্যভাবে ব্যাখ্যা করতে চাই। সেটি হচ্ছে যে, আমি যেটা আরাম বলতে আমি যেটা বুঝে থাকি, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের সময় সেটা একটা আরাম ছিল আমাদের, ভাষা আন্দোলনের সময় একটা আরাম ছিল আমাদের। আরামটা হচ্ছে উৎসাহ, উদ্দীপনা, অর্থাৎ এটার একটা উৎসব। আমি যেটা বুঝে থাকি, এটা একটা উৎসব। কারণ বাংলাদেশ ষড়ঋতুর দেশ, এবং বাংলাদেশের যে আমাদের যে ধরনের আবহাওয়া, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের কৃষ্টি, বাংলাদেশের সভ্যতা, এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উৎসব করে থাকি। নবান্ন উৎসব, পৌষ উৎসব, বৈশাখী উৎসব, এই যে উৎসবগুলি করে থাকি, বাঙালি, আপনি আমার দৃষ্টিতে বাঙালি জাতি এত বেশি উৎসব করে, এত বেশি মানে আনুষ্ঠানিকতা করে, অন্য কোনো ভাষার মধ্যে আছে কিনা আমার জানা নেই। এটার একমাত্র
কারণ আমি যেটাকে মনে করি সেটা হচ্ছে যে আমরা ঋতু ঋতু পরিবর্তন, 6 ঋতু যে পরিবর্তন আসে তার সাথে সাথে আমাদের উৎপাদনের যে বিষয়টা আছে সেটা ভিত্তি করে। তো আপনি একটা ব্যাখ্যা করেছেন, আমি একভাবে ব্যাখ্যা করছি এটাকে। সেটা হচ্ছে যে দেখুন 1948 সালে প্রথম যখন উর্দুকে রাষ্ট্রভাষা করার জন্য ঘোষণা দিল, তখন যে যারা বাঙালি যেটা প্রতিবাদ করেছিল, প্রতিবাদ মুখর হয়েছিল, এবং প্রতিবাদটা ছিল এত বেশি উদ্দীপ্ত, যার ফলে 1952 সালে এটা ফলন দেখতে পারি আমরা, যে 21শে ফেব্রুয়ারিতে আমাদের গুলি করে কয়েকজনকে হত্যা করে। তো আমি এই বিষয়টাকে আহ বিশ্লেষণ করবো এইভাবে যে আমি মুক্তিযুদ্ধ দেখেছি, আমি একজন মুক্তিযোদ্ধা। যখন মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল প্রথম পর্যায়ে আমি পাহাড়তলী ছিলাম। পাহাড়তলী 25শে মার্চে আহ যে শুরু হয়, কিন্তু আমাদের পাহাড়তলীতে 25শে মার্চের আগেই 3রা মার্চ মূলত মুক্তিযুদ্ধ শুরু হয়, এবং সেখানে একটা মিছিলের মধ্যে মধ্যে বেলুচ রেজিমেন্ট এবং বিহারিরা আক্রমণ করে। এরপরের থেকে অসহযোগ আন্দোলন, তখন অসহযোগ আন্দোলন চলছিল সেদিন। এবং বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে যে বলেছিল যে আমার লোককে আর হত্যা করো না, এটা হচ্ছে যে আমাদের পাহাড়তলীতে হত্যা করেছে। এরপরে 25শে মার্চের আমরা যে উৎসাহটা দেখেছিলাম, যে পাহাড়তলী সিটি মার্কেট থেকে উৎসাহ উদ্দীপনা নিয়ে ট্রাকে ট্রাকে ভর্তি করে অস্ত্র ছাড়াই, কিছু সামরিক সৈন্য ছিল, তার সাথে অস্ত্র ছাড়াই অনেকে ঝাঁপিয়ে পড়েছে মুক্তিযুদ্ধকে। অর্থাৎ কুমিল্লার থেকে যারা আসতেছিল যে পাকিস্তান রেজিমেন্ট, তাদেরকে প্রতিহত করার জন্য পাহাড়তলী থেকে অগ্রসর হয়েছিল। এটা আমি একটা দেখি উৎসাহ এবং একটা আনন্দ উৎসবের মতো দেখেছি আমি। তো আপনি যে কথাটা বলেছেন যে ভাষার আরাম, ভাষার আরাম, আর আরেকটা বিষয় আমি ব্যাখ্যা করব, সেটা ভাষার আরাম। এই ভাষা কিন্তু পৃথিবীর মধ্যে প্রথম বাংলাদেশ, যে বাংলাদেশ ভাষাভিত্তিক একটা রাষ্ট্র সৃষ্টি হয়েছে। আপনি যদি ইতিহাস দেখেন যে এর পূর্বে যেসব রাষ্ট্রগুলো সৃষ্টি হয়েছিল, বেশিরভাগ রাষ্ট্র সৃষ্টি হয়েছিল ধর্মভিত্তিক, কিন্তু এই বাংলাদেশ একমাত্র রাষ্ট্র সৃষ্টি হয়েছিল আহ অসাম্প্রদায়িক চেতনা এবং ভাষাভিত্তিক সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে, তাই না? এবং 1947 সালে, যদি আপনি আরেকটু পিছনে যাই, আমি 1947 সালে যে দ্বিজাতির তত্ত্ব ভিত্তিতে যে দেশটা ভাগ হয়েছিল, তার পূর্বে দেখেন সাধারণভাবে আমরা সাধারণ মানুষ কিন্তু এই দ্বিজাতি তত্ত্ব কখনো আচ্ছা, গ্রহণ করেনি। ডক্টর গাজী সালাউদ্দিন, আমি আপনার কাছে আসছি আপনার কাছে। আমি একটু ডক্টর আমিনুল ইসলাম অনেকক্ষণ আমাদের সঙ্গে আছেন, তার কাছে যেতে চাই। আপনার কাছে ডক্টর আমিনুল ইসলাম, আপনার কাছে ভাষার আরামটা কীরকম? আমি শুরুতেই বলছিলাম যে এক ধরনের দ্বন্দ্ব, ডান দিকে একটা ব্যবস্থা আছে, বা ডান দিকে একটা ব্যাপার আছে আমাদের মধ্যে, তারপর আপনার কাছে ভাষার আরামটা আসলে কীরকম? হ্যাঁ, ধন্যবাদ রেজওয়ান। আমি তো বিদেশে থাকি। আমি বরং আমার কিছু অভিজ্ঞতা দিয়েই প্রথমে শুরু করি। অবশ্যই। বিদেশে এখানে থাকছি, এখানে বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি, শিক্ষকতা করছি। আমার তো ছাত্রছাত্রী আছে, তাই তো? সেই ছাত্রছাত্রী পৃথিবীর নানান দেশ থেকে আসে। আমাকে ইংরেজিতেই পড়াতে হয়, কারণ এখানে তো ইংরেজিতেই পড়াতে হয় ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে। তো ছাত্রছাত্রীদের মাঝে কিছু ছাত্রছাত্রী বাংলাদেশ থেকেও আসা, কেউ ভারত থেকে আসা, কেউ আফ্রিকার দেশ থেকে আসা, কেউ ল্যাটিন আমেরিকা থেকে আসা, কেউ আমেরিকা থেকে আসা। তো আমি একটা সময় খেয়াল করলাম, আমি মাস্টার্সের ছাত্রছাত্রীদের পড়াচ্ছি, সেখানে কিছু ভারতীয় ছাত্র আছে, কিছু বাংলাদেশি ছাত্র আছে। আচ্ছা। তো ভারতীয় ছাত্ররা তো ভারত দেশ, সেখানে বিশাল বিশাল একটা দেশ, সেখানে বিভিন্ন অঞ্চল থেকে আসে। তো আমি খেয়াল করে দেখলাম ভারতীয় ছাত্রছাত্রীদের মাঝে যেই ছাত্রছাত্রীগুলো পশ্চিমবঙ্গ থেকে এসছে, তারা না অন্য ভারতীয়দের সাথে কথা না বলে, মানে খুব বেশি ইন্টারাক্ট করে না, কিন্তু তারা বাংলাদেশিদের সাথে কথা বলছে। আমি সেটা অনেকদিন ধরে অবজার্ভ করলাম। একসময় আমি ওদেরকে জিজ্ঞেস করলাম, তো তোমরা তো দেখি সবসময় একসাথে থাকো। তোরা বললো, হ্যাঁ, আমাদের তো ভাষাটা তো এক, আমাদের কথা বলতে ভাল লাগে, কথা বলে আমরা আরাম পাই। এই যে আপনি আরামের কথাটা বলছেন, দেখুন ভারতীয়, তার যে মানে সে তো ইন্ডিয়ান, তাই না? কিন্তু তার যে এই যে জাতি, তার যে মানে ভাষাগত যে পরিচয়টা, সেটা কিন্তু এমনকি বিদেশে এসেও দেখা যাচ্ছে যে সেটা বেরিয়ে আসছে। এই যার কারণে যেটা হয় যে আপনি যখন নিজ ভাষায় কথা বলেন, তখন আপনি যে আরামটা পাবেন, যে আনন্দটা পাবেন, সেটা কিন্তু আপনি আর অন্য কোনো ভাষায় পাবেন না। এখন আপনি
ভারতীয় হন আর আপনি বাংলাদেশি হন কিংবা আপনি অন্য যে কোনো দেশের হন, নিজের ভাষায় কথা বলার মাঝে এক ধরনের আনন্দ আছে, সেই আরামটা আপনি অন্য কোনো ভাষাতেই পাবেন না। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেই তো বুঝি। আমাকে ইংরেজিতে পড়াতে হয়, ইংরেজিতে কথা বলতে হয় আমার কলিগদের সাথে, কিন্তু আমি যখন বাংলায় আমার কমিটি মেম্বারদের সাথে কথা বলি, তখন আমি যে স্বাচ্ছন্দ্য বোধ করি, সেটা তো নিশ্চয়ই আমি অন্য ভাষায় কথা বললে, যতই আমি ভালো অন্য ভাষায় কথা বলি, সেটা তো কখনোই হয় না। এটা গেল একটা ব্যাপার। আর আপনি আসলে বলছিলেন যে দ্বান্দ্বিক যেই ব্যাপারটা, খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট আসলে। আপনি যখন আরামে কথা বলবেন, যে এখানে গাজী সালাউদ্দিন স্যার আছেন, উনি নিজেও সমাজতত্ত্ববিদ, আমিও সমাজবিজ্ঞানে পড়াই, সমাজ বিজ্ঞানী পড়াই। দ্বান্দ্বিক ব্যাপারটা যখনই আমরা চিন্তা করি, একটা ইন্টারেস্টিং ব্যাপার, আপনি খেয়াল করে দেখুন, আপনি বলছিলেন যে আঞ্চলিকতা চলে আসে। এখন আপনি যদি ধরুন একটা অঞ্চল থেকে এসে থাকেন, সেটা তো আপনার এক্সেন্ট, ভাষাটা কিন্তু একই থাকছে। বাংলাই ভাষা, কিন্তু আপনার প্রোনাউন্সিয়েশন, আপনার আঞ্চলিকতা, যার কারণে আপনি হয়তো একটু ভিন্নভাবে সে ভাষাটাকে আহ, বলছেন। তো সে ভাষায়ও আপনি কথা বলতে পারেন, সেটা তো আপনারই ভাষা, আপনার যদি সে ভাষায় আরাম লাগে আপনি কেন কথা বলবেন না? তবে ব্যাপারটা এখন যে ব্যাপারটা নিয়ে আসলে আমার মনে হয় যে দ্বান্দ্বিক পরিবেশ বা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে আমরা নাটক সিনেমায়, যেটাকে আমরা আসলে সাধারণত এক ধরনের স্ট্যান্ডার্ড বা স্ট্যান্ডার্ডাইজ ভাষা, বা এখন যে আমরা কথা বলছি, এই যে আমরা এখন একটা আলোচনা অনুষ্ঠানে কথা বলছি, সেখানে তো নিশ্চয়ই আমরা আমাদের আঞ্চলিক ভাষাটা খুব একটা বেশি ব্যবহার করতে চাই না, কারণ আমরা জানি যে এখানে একটা স্ট্যান্ডার্ডাইজ ওয়েতে কথা বলতে হয়। ঠিক একই ব্যাপারটা প্রযোজ্য আমরা যখন নাটক সিনেমায় ভাষাগুলো ব্যবহার করছি, সেখানে আপনি ব্যবহার করতে পারেন। ধরুন আপনাকে একটা উদাহরণ দিই, আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে যে ভাষায় কথা বলেন, একই তো ভাষাটা তো একই, কিন্তু যেই টোনে কথা বলেন, যে প্রোনাউন্সিয়েশনে কথা বলেন, যে শব্দগুলো ব্যবহার করেন, সেটা নিশ্চয়ই আপনি এখানে ব্যবহার করছেন না। আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে যেভাবে কথা বলেন, সেটা নিশ্চয়ই আপনি আপনার কলিগদের সাথে করছেন না। সুতরাং আমরা আসলে এক ধরনের আইডিয়ালাইজ, এক ধরনের জেনারেলাইজ, একটা স্ট্যান্ডার্ড কথা বলার একটা ব্যাপারটা আমরা প্রচলন করে ফেলেছি। সেটাকে আপনি প্রমিত বলেন, আবার কিংবা অন্য যে ভাষায় বলেন। এখন যেটা হচ্ছে বর্তমান সময়ে, সেটা হচ্ছে কি যে আপনি নাটক সিনেমায় দেখবেন যে আইডিয়ালাইজ করে ফেলা হচ্ছে, শুদ্ধ ভাষায় কথা বলার আপনার দরকার নেই, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে কথা বলবেন, এবং এটাই আইডিয়ালাইজ। উচ্চ আপনি যদি প্রমিত বা শুদ্ধ ভাষায় কথা বলেন, সেটা কি বরং বলা হচ্ছে, আপনি যেভাবে বলছিলেন, আনস্মার্ট বা ব্যাং। দর্শকদের দেখাতে চাই, আজকে যেটা বলছিলাম যে করোনার একটি ভয় থাকা সত্ত্বেও সারা বাংলাদেশের মানুষ আজকে এই শহীদ মিনারে এসেছেন। বিশেষ করে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে যে মানুষের ঢল এসেছিল, এটা আমরা হয়তো প্রত্যাশাও করিনি যে এত মানুষ এসছে। আমরা একটু সেই ছবিটা একটু দেখি, তারপরে আমরা আলোচনায় চলে আসছি। দিন আপনার কাছে আসতে চাই প্রথমে, সেটা হচ্ছে আপনি যেমনটি বলছিলেন, আপনার কথা মতো আসলে এই ছবিটা আমরা দেখতে পেলাম যে আপনি বলছিলেন যে আপনার কাছে ভাষা মানে আমরা ভাষার আরাম বলছি, আপনি বলছিলেন যে ভাষা মানে উৎসব, ভাষা মানে আমাদের কাছে এক ধরনের আনন্দ, এবং যেটা দেখতে পেলাম যে ভাষা মানে আমাদের কাছে কিন্তু শ্রদ্ধাও। তো এই ভাষার আরাম যখন কথা বলি, ভাষার শ্রদ্ধার কথা যখন বলি, তখন ভাষা নিয়ে গবেষণার একটি বিষয় চলে আসে। আপনি কিন্তু গবেষক, কাজে আপনার কাছে এই ভাষা নিয়ে গবেষণার বিষয়টি জানতে চাইব। এই বাংলা ভাষা কিংবা বাংলাদেশে যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেক ভাষা রয়েছে, তাই না? কেউ বলছেন 41টি, কেউ বলছেন 51টির মতো। তো এই ভাষাগুলো নিয়ে গবেষণা কীরকম হচ্ছে, বা আসল আদৌ কি ভাষা নিয়ে আমরা গবেষণায় খুব গুরুত্ব দিচ্ছি?
না, এক কথা যদি আমি বলতে পারি যে ভাষার কোনো গবেষণা, এই ধরনের গবেষণা হচ্ছে না। আচ্ছা। তবে একটা তত্ত্ব আছে যে প্রতি 6 মাইল বা 6 কিলোমিটার অন্তর অন্তর ভাষার পরিবর্তন ঘটে। আপনি যদি বাংলা ভাষাকে দেখতে চান, যদি আপনি সেই টেকনাফ থেকে শুরু করেন, দেখবেন আস্তে আস্তে ভাষাটা পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই না? হুম, এই যেটাকে আমরা আঞ্চলিক ভাষা বলে থাকি। আর আমাদের যে ভাষাটা আমরা যেটা ব্যবহার করি, যে ভাষাটা ব্যবহার করি আমরা, সেটা হচ্ছে যে আপনার প্রকৃত ভাষা ব্যবহার করি, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হয়। আর আমি যে কথাটা সূত্রপাত করেছিলাম, যে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা এমন একটা জাতি, সবকিছুতে আমরা উৎসাহ। যেমন আপনি যেমন 21শে ফেব্রুয়ারি দেখেছেন, আবার করোনাতে দেখেন, হুম, করোনা টিকা নেওয়ার জন্য যেভাবে উৎসব উদ্ভাবনা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, আবার করোনা মৃত্যু দেখেও তারপরে কিন্তু মানুষ এটা মানছে না, মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করছে। অর্থাৎ আমাদের একটা টেন্ডেন্সি, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমার মূল বিষয় হচ্ছে একটা টেন্ডেন্সি, আমাদের বাঙালি জাতির টেন্ডেন্সি, এটা উৎসবের সাথে আমাদের একটা সম্পৃক্ত। আর যে ভাষাটার কথা বলছেন আপনি, যে ভাষায় আরাম, আরেকটা কথা বলি আমি, যে আমি যদি মাতৃভাষায়, যে কেউ মাতৃভাষায় যে সহজভাবে স্বাভাবিকভাবে যে ভাষায় কথা বলতে পারবো, অন্য কোনো ভাষায় যত কিছু বলি না কেন, আমি সেটা ব্যাখ্যা ওইভাবে করতে পারবো না, যেটা আমি আমার মাতৃভাষায় ব্যবহার করতে পারবো। যেমন একটা উদাহরণ দেই, যে আমি আমার পিএইচডি করেছি আমি বাংলা ভাষায় লিখেছি আমি, যার ফলে আমার বইটা 3বার আমার এডিশন হয়েছে, একবার ইন্ডিয়া থেকে পর্যন্ত ছাপানো হয়েছে, কারণ এটা সহজভাবে বলা যায়। আর আরেকটি শব্দ আপনি ব্যবহার করেছেন, সেটাকে আমি খুব গুরুত্ব দিতে চাই, বাংলিশ শব্দটা, হুম, তাই না? আপনি যে শব্দটা ব্যবহার করেছেন, এটা নিয়ে আমার ফেসবুকে আমি অনেকে বকাবকি করি আমার ছাত্রদেরকে, যে তোমরা এটা করো না এই জন্য যে মনে করেন আমি লিখছি সরে আমার আমি, সেখানে লিখছে এ এম আই আমি, তাই না? এটা বাংলা উঠছে সত্য, কিন্তু এই বাংলা ভাষাটা সরে আমার আমি, এটা শব্দটা বিলুপ্ত হয়ে যাবে আস্তে আস্তে। 100 বছর বা 150 বছর পরে এটা বিলুপ্ত হয়ে যাবে। তাহলে আমরা ভাষাটা তো হারিয়ে ফেলবো। ইংরেজি শব্দ দিয়ে আমরা বাংলা বাংলা ভাষাতে লিখবো, এটা তো আমাদের ভাষার ক্ষতি হবে। তো এই ধরনের কিন্তু আহ, যেটা হচ্ছে, ভাষাবিদ যারা আছেন, তারা এই দিকটাকে একটু দৃষ্টি দেওয়া উচিত, যে এইভাবে আমরা টাইপ করছি বা লিখছি, এটা লেখা উচিত কিনা, আচ্ছা। ভবিষ্যতে কি হবে, তাই না? বুঝছি। তো আমি মূল বিষয় যেটা আসি, যে কথা আমি আপনাকে বলছিলাম, আমি বৃহৎ আঙ্গিকে দিয়ে আমি পরে যেটা সংক্ষেপ করতে চাই আমি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা জাতি তার মাতৃভাষা ছাড়া কখনো উন্নতি করতে পারে না। আর আমাদের দেশে যে ভাষার কথা আপনি চর্চা চর্চা করছেন, আপনি দেখেন চীন, জাপান, এরা কিভাবে উন্নতি করে, ওরা তো অন্য ভাষা শিখছে সত্য, কিন্তু তারা মাতৃভাষায় গুরুত্ব দিচ্ছে, এবং অন্য অন্য যে ভাষাভাষী যেসব বই পাবলিশ হচ্ছে, সাথে সাথে তারা কিন্তু এটা ট্রান্সলেট করে তাদের আহ, ছাত্রছাত্রী বা শিক্ষকদের মধ্যে বন্টন করছে। কিন্তু আমাদের দেশে দেখেন যে একটা বাংলা একাডেমি আছে, যে আমি জানি না বাংলা একাডেমি কি ধরনের বই পাবলিশ করে, কোন ধরনের ভাষান্তর বা অন্যান্য বই ভাষা মানে ট্রান্সলেট করে প্রকাশ করে কিনা, ভেরি রেয়ার। কিছু কবিতার বই ছাপায়, কিছু গল্পের বই ছাপায়। এটা আমাদের সামগ্রিক হবে ভাষার উন্নতির জন্য, ভাষার যে চর্চার জন্য, সেটা কতটুকু আহ, উপযোগী হবে আমার ঠিক জানা নেই, যেহেতু আমি বাংলা সাহিত্যের ছাত্র নই, আমি সমাজ তত্ত্বের জি, ছাত্র। এই জন্য ডক্টর এই বিষয়ে সালেউদ্দিন আমাদের সঙ্গে থাকেন, আমি একটু মীর বরকত আপনার কাছে আসতে চাই। ডক্টর সালেউদ্দিন যেমনটি বলছিলেন, ভাষার পরিবর্তনের কথা বলছিলেন, প্রতি 6 মাস অন্তর অন্তর ভাষার পরিবর্তন হয়। আপনি তো শুদ্ধ ভাষা, বাংলা ভাষা চর্চার শিক্ষক, আপনি চর্চা করান এবং আবৃত্তি চর্চা করান। আপনার কাছে আমার প্রশ্ন, সেই যে ভাষার পরিবর্তন, এই পরিবর্তনের সঙ্গে যারা শুদ্ধ ভাষা চর্চা করতে চায়, কিংবা আপনারা যারা প্রশিক্ষক আছেন, তারা এটির সঙ্গে কিভাবে এটি তাল মিলাচ্ছেন, কিভাবে এই ব্যাপারটি গ্রহণ করছেন? না, আমাদের ভাষা, আঞ্চলিক ভাষাটা অত্যন্ত শক্তিশালী, যেটা প্রতিটি অঞ্চলে আমরা যে বাংলাটা বলি সেটি খুব শক্তিশালী এবং জীবন্ত ভাষা। এবং জীবন্ত ভাষার কারণেই কিন্তু আমাদের বাংলা ভাষাটা সেইভাবে সচল আছে। কিন্তু আমরা যখন এক অঞ্চলের মানুষ অন্য অঞ্চলের মানুষের সাথে কথা বলবো, তখন কোন অঞ্চলের ভাষা বলবো? যদি বললি যে আমরা আমাদের বাংলায় বলবো, তাহলে সেটা নোয়াখালীর হবে, না ময়মনসিংহের হবে, না বরিশালের হবে, না যশোরের হবে? এটা একটা খুব কঠিন ব্যাপার। সবাই মিলে যে ভাষাটি আমরা বলবো, সেটি হবে আমাদের প্রমিত উচ্চারণে বা প্রমিত ভাষা।
সেই ভাষাটি তাবৎ বাঙালি, শুধু বাংলাদেশের না, পৃথিবী যেখানে যে বাঙালি আছেন বাংলা ভাষায় কথা বললে তারা বুঝবেন যে এই ভাষাটিতে আমরা কথা বলছি, বাংলা ভাষা। সেরকম একটি ভাষা হচ্ছে প্রমিত বাংলা ভাষা বা প্রমিত উচ্চারণে কথা বলা, আমরা যেটা বলি। কিন্তু আমরা লক্ষ্য করছি যে ভাষাটার, একটু আগেই গাজী ভাইও আলোচনা করেছেন যে ভাষার যথেচ্ছাচার হচ্ছে, যে ভাষা ব্যবহারের ক্ষেত্রে এই সমস্যা হচ্ছে যে যেটা আঞ্চলিকও না, যেটা আমাদের প্রমিত ভাষা না। যেমন আমরা বিশ্ববিদ্যালয় এলাকাগুলোতে যদি দেখি বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেখি, সেগুলোতে দেখবো যে খুব এমন একটা ভাষা ব্যবহার হচ্ছে যেটা কোনো অঞ্চলের ভাষা আমরা বলতে পারবো না, কিন্তু বাংলার চলিত ভাষাও সেটা না, যার ফলে একটা বিভ্রান্তি দেখা দিচ্ছে যেটা কোন ভাষা। অনেকে এটাকে হাস্যরসাত্মক ভাবে বলে যে ক্যাম্পাসের ভাষা, কিন্তু আসলে সেরকম কিছু না। আমাদের তরুণদের মধ্যে বা কিশোরদের মধ্যে এক ধরনের প্রবণতা এসেছে যে কিছু এই ভাষাটি ব্যবহার করলে বোধহয় হবে। যেরকম বলেছেন যে এম আই আমি, বা টি ইউ এম আই তুমি, এই ধরনের লিখতে লিখতে কিছু কিছু জায়গায় বোঝাই যায় না যে এটা কি বাংলা আচ্ছা না আচ্ছা, কোন ভাষা। নির্ভর কথা আমার হয়তো প্রশ্নটা হচ্ছে যে আমি যদি এই ভাষাটা বললে আরাম পাই, হ্যাঁ, আপনি যে বলছেন যে বিভিন্ন ভাষার একদম লেজে গোবরে করে যদি কথা বলে আরাম পাই, তাহলে এই সমস্যাটা কোথায়? যদি আমার ভাষাতে আরাম পাই বলতে সমস্যা না হয়, তাহলে আসলে সমস্যাটা কোথায় হয়? আমার ভাষায় আমি কি আরাম পাই আসলে সেই ভাষা বলে, হুম, না আমি আলগা একটা স্মার্টনেস দেখানোর জন্য আচ্ছা, সেই কাজটি করি, হুম, যে আমি আম, কি বলে আমার মধ্যে আমি অনেক আধুনিক হুম, এইটা করতে, যে যেমন ইংরেজি বাংলা মিশিয়েও, যেটা বাংলিশ বলেছেন, হুম, মিশিয়েও বলা হয়, আবার এমন ভাষা বলা হয় যেটা হচ্ছে খিচুড়ি হয়ে যাচ্ছে। হুম, এবং টেলিভিশনেও বা বিভিন্ন গণমাধ্যমেও এরকম একটা প্রবণতা আছে যে সেই ভাষাটি, সেটাতে কি আসলে আরাম পাওয়া যায়? হুম, আমি আমার ভাষাটা বলে আরাম পাবো, এটা ঠিক আছে, কিন্তু যেটা বানানো ভাষা, তৈরি করে ভাষা, সেটার মধ্যে কি আরাম আছে? আচ্ছা, সেটা একটা মানে ভাবনার বিষয় আছে। হুম, আঞ্চলিক ভাষাটা আমার ভাষা, আমি যখন অঞ্চলে যাব তখন বলবো, কিন্তু এখন আমি কোন ভাষাটি বলবো? হুম, আমরা এখানে 4 জন আছি, হুম, তাহলে 4টে ভাষা হয়ে যাবে কিন্তু আমাদের। জি জি, তাহলে কে কোন ভাষায় আরাম পায় সেই ভাষায় যদি বলতে থাকে, তাহলে বাংলা ভাষার আরামের যেরকম জায়গা থাকবে না, বাংলা ভাষাও বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, আমি তো ডক্টর আমিনুল আমি ইসলাম আপনার কাছে একটু আসতে চাই। সেই এই যখন আপনি যখন প্রবাসে কথা বলছেন, প্রবাসে থাকছেন, তখন আসলে যে আঞ্চলিক ভাষা, ভাষা বা শুদ্ধ ভাষা, শুদ্ধ ভাষায় কথা বলা, প্রমিত ভাষায় কথা বলা, এই ব্যাপারগুলো কি আপনাদের কাছে খুব একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়, বা খুব একটা মাথায় থাকে কিনা, নাকি আসলে বাংলা ভাষায় কথা বলতে পারলেই আপনার কাছে বেশি আরাম লাগে? হ্যাঁ, ধন্যবাদ রেজন আপনাকে আবারও। না, আমাদের দিক থেকে যেটা ব্যাপার সেটা হচ্ছে কি যে আপনি তো যখন বাংলা ভাষায় কথা বলতেই পারছেন না, খুব বেশি বাঙালি নেইও, তখন আপনি যখন বাংলায় কথা বলতে পারছেন তখনই আপনার কাছে মনে হবে বিশাল কিছু। সেটা তো এক ব্যাপার, সেটা তো গেলই। সেখানেও আপনার আঞ্চলিকতার ব্যাপার আছে, যে যে অঞ্চল থেকে আসে সে হয়তো তার সে অঞ্চলের এক ধরনের টান থাকতেই পারে। তারপরেও বরকত ভাই যেটা বললেন সেটা হচ্ছে যে আপনাকে তো একটা আইডিয়ালাইজ ভাষায় কথা বলতে হবে যখন আপনি বিভিন্ন অঞ্চলের মানুষের সাথে একসাথে মিশছেন। আমি এখানে বরং দুটো বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার মাধ্যমে উঠে এসছে, সেটা আমি ব্যাখ্যা করতে চাই। যেহেতু আমি নিজেও গবেষণা করি এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, আপনি যখন কোনো গবেষণা করবেন, প্রথমে তো গবেষণাটা শুরুই হয় হচ্ছে এক ধরনের সমস্যা থেকে, এবং তখন আপনি এক ধরনের প্রশ্ন করেন যে কেন এটা হচ্ছে। এই যে উনি বললেন যে ক্যাম্পাসে বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একটা অদ্ভুত ভাষায় কথা বলছে, তো তারা কেন বলছে? আগে তো আপনাকে সমস্যাটা আইডেন্টিফাই করতে হবে, সমস্যাটা চিহ্নিত করতে হবে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে কি, আগে আমরা যে বলছি আমরা সবাই আজকে গেলাম এবং খুব উৎসব মুখর পরিবেশে আমরা সবাই দিবসটা পালন করলাম। আমরা বাঙালিরা আমরা উৎসব ভালোবাসি, সেটা যে কোনো উৎসবের ক্ষেত্রেই হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমরা বাংলা ভাষায় কথা বলছি, কিংবা সেটা শুদ্ধ ভাষায় হোক, নিজের আঞ্চলিকতা বা আঞ্চলিক ভাষাতেই হোক, আমরা কি বাংলায় কথা বলে এখন নিজেদেরকে, আমরা কি নিজেরা গর্বিত হই, নাকি এমন একটা প্রজন্ম আমাদের মাঝে দাঁড়িয়ে গেছে যারা মনে করে আমরা এখন যে ভাষায় কথা বলছি সে ভাষায় কথা বলাটা এক ধরনের আঁতলামি? আচ্ছা, এই প্রশ্নগুলো কিন্তু আপনাকে করতে হবে, কারণ এইসব বিষয় এখন এসে আমাদের দাঁড়িয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কেন আমাদের মাঝে এই ধরনের একটা প্রজন্ম দাঁড়িয়ে গেল? এটা কি এমডি এমডি হলো? না, এমডি এমডি তো হয়নি। এটার জন্য বিষয়টা হচ্ছে কি, আপনি যখন সাহিত্য চর্চা করেন, আপনি যখন টেলিভিশনে নাটকের সিনেমায় যখন আপনি দেখান যে এটাই হচ্ছে ভাষা, নাটক, সিনেমা, গল্প, সাহিত্য, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমাকে যদি একটু সময় দেন আমি বলতে চাই ব্যাপারটা।
এগুলো সবই বাস্তবের প্রতিফলন। বাস্তবেও যে আমরা এই ভাষায় কথা বলি না, এই যে এখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভাষা বলে যেটাকে বলা হচ্ছে, এই ভাষায় যে আমরা কথা বলি না সেটা না, সেটা আমরা বলি, সেটা তুলেও আনা যায়। আপনি নাটকেও তুলে আনতে পারেন যে ক্যাম্পাসে ছেলেমেয়েরা কথা বলছে এই ভাষায় কথা বলছে, বা বন্ধু বান্ধবরা কথা বলছে এই ভাষায় কথা বলছে, বা একটা অঞ্চলে এই ভাষায় কথা বলছে। কিন্তু আপনি যদি মনে করেন যে এটাকেই আপনি দেখাচ্ছেন যে এই ধরনের ভাষাটাই হচ্ছে আইডিয়ালাইজ, এই ধরনের ভাষাটাই হচ্ছে স্ট্যান্ডার্ড, এভাবেই সবাই কথা বলে, এইটা দেখে দেখে যখন ছেলেপেলেরা বড় হচ্ছে তখন এক ধরনের প্রজন্ম আমাদের দাঁড়িয়ে গেছে। দ্বিতীয় ব্যাপার, এই তো আমি গতকালই দেখছিলাম নিজের গবেষণার পারপাসে যে আচ্ছা আমাদের দেশে যে জব সার্কুলার গুলো হয়, চাকরি যে সার্কুলার গুলো হয়, সেখানে কি কি চায়। আমি তো দেখে রীতিমতো অবাক হয়ে গেলাম। আমি তো দীর্ঘদিন 17 বছর ধরে বিদেশে থাকি, সুতরাং আমার তো জানার কথা না। দেখেছি সেখানে লেখা ইংলিশ মিডিয়ামে পড়লে পরে প্রাধান্য দেওয়া হবে। আপনি তো বৈষম্য তৈরি করে ফেলছেন সেখানে। আমি তো বাংলা মিডিয়ামে পড়ে এসেছি, তা আমি তো এখানে ইংরেজি পড়াচ্ছি, আমাকে তো কখনো ইংরেজি মিডিয়ামে পড়তে হয়নি। আমি তো ইংরেজি শিখেছি, ইংরেজি শিখবো, অন্য ভাষা শিখবো, সেটা আমরা শিখবো, কিন্তু আমাদের তো নিজেদের ভাষাকে আমাদেরকে তো প্রাধান্য দিতে হবে। আপনাকে শুধু উদাহরণ দিই, আমি যে দেশে থাকি সে দেশের জনসংখ্যা 12 লাখ, তার মাঝে মাত্র 7 লাখ মানুষ এদেশের ভাষা কথা বলে, মাত্র 7 লাখ মানুষ এস্তোনিয়ান ভাষায় কথা বলে। এরা এদের ভাষাটাকে এতই বেশি প্রাধান্য দেয় যে নিজের ভাষায় কথা বলাকে এরা মনে করে গর্বের বিষয়। প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় আপনি যখন ওদের সাথে কথা বলবেন, ওরা আপনাকে বুঝিয়ে দেবে যে এটা আমাদের ভাষা। এই উত্তর মেরুর একটা দেশে যেখানে এখনো -20 ডিগ্রি টেম্পারেচার, সবসময় বরফে ঢাকা থাকে, 9 বছরের 9 মাস, ওরা তো ওদের সংস্কৃতি ধরে রেখেছে। মাত্র 7 লাখ মানুষ, ওরা কিভাবে ওদের সংস্কৃতি ধরে রাখতে পারলো? ওদের সংস্কৃতি তো কোথাও উড়ে যায়নি। আমরা কেন এই অবস্থায় এসে পৌঁছেছি যে আমাদেরকে এখন এভাবে কথা বলতে হচ্ছে? এটার কারণ কি জানেন? ওই যে বললাম, আমাদের যারা আমরা উপর থেকে থাকি, যে আমি আপনি কথা বলছি, আমাদেরও দায় আছে। আমরা কি নিজেরা মনে করছি যে আমাদের এভাবে কথা বলাটা বা এইভাবে আমরা মনে করি কেউ একজন ইংরেজিতে একটু ভালো কথা বললেই সে বোধহয় বেশ ভালো জানে। ইংরেজি একটা ভাষা, আপনি জানতে পারেন ইংরেজি, এমনকি আপনি হিন্দিও জানতে পারেন, আপনি অন্য যে কোনো ভাষা জানতে পারেন, সেটা ঠিক আছে, সেটা আপনি জানবেন, কিন্তু নিজের ভাষায় কথা বলে নিজের সংস্কৃতির চর্চা করাটা করে যে আপনি এক ধরনের গর্ববোধ করবেন, সেই পার্সপেক্টিভটাই আমরা হারিয়ে ফেলছি। তো এটা যখন আপনি হারিয়ে ফেলবেন, তখন এই ধরনের আলোচনা আমাদের চলতেই থাকবে। আমি একটু বলতে চাচ্ছিলাম, প্রথম হচ্ছে যে আমি এখন কিন্তু রিটায়ার, আমি অবসরে গেছি 3 বছর হলো। এটা হচ্ছে এক। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে আমি যদি বাংলাদেশে লিখি, যদি আরাম পাই, তাহলে আমি কেন লিখবো না? এটা একটা যৌক্তিক প্রশ্ন, এবং আমি দেখি ছেলেমেয়েরা পটপট পটপট করে তারা উত্তর দিয়ে দেয়, তাই না? এখন একটা উদাহরণ দেই। আমি এক সময় খুব পান্তা ভাত খেতাম, তাই না? পান্তা ভাতে খুব আরাম লাগতো আমার কাছে। কিন্তু কিছুদিন পরে দেখলাম আমার শরীরটা খারাপ হয়ে গেছে। পরে দেখলাম আমার ডায়াবেটিস 16 হয়ে গেছে। তো এই আমি যে আরামের জন্য যে হারাম হয়ে গেল আমার, এটা কি হবে? এটা হচ্ছে এক। দ্বিতীয়ত হচ্ছে যে যে আপনি দেখেন বিফোর লিবারেশন যে শিক্ষা ব্যবস্থা ছিল একমুখী শিক্ষা ব্যবস্থা, সেখানে কিন্তু ইংরেজি ছিল, আরবিও ছিল, কিন্তু এত প্রভাব ছিল না। বাংলা ভাষা নিয়ে আমরা যে লেখাপড়া করছি, ডক্টর আমিনুল ইসলাম যেটা বললেন, আমরা তো বাংলা মিডিয়ামে লেখাপড়া করছি, আমরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি, আমরা আর্টিকেল লিখেছি না। কিন্তু এখন কি হচ্ছে? এখন দেখেন 13টা শিক্ষা ব্যবস্থা রয়েছে, বাংলা, হিন্দি, কি বলে, ইংরেজি, ফার্সি, আরবি, সবকিছু মাদ্রাসা মিলে একটা জগা কিছু। এবং 71 সালে যখন আমাদের মুক্তিযুদ্ধ আমাদের সামনে আসলো, তাহলে যেহেতু আমরা একই মন মানসিকতা গড়ে উঠেছিলাম, আমরা এক হয়ে আন্দোলন করতে পেরেছিলাম, বা আমরা একটা যুদ্ধ করতে পেরেছিলাম। এখন যদি একটা ন্যাশনাল ইস্যু কিছু আসে সামনে জাতির কাছে, আপনি দেখবেন এক হবে না। কারণ যে যে ছেলেটা 50,000 টাকা দিয়ে মাসে বেতন দিয়ে পড়ে, আর যে বিনা পয়সা পড়ে, তার চিন্তা চেতনার মধ্যে অনেক পার্থক্য হয়ে গেছে, অনেক চিন্তা ভাবনা পার্থক্য, তাই না? যে এখন যে একটা গরিবের ছেলে আর বড় লোকের ছেলে পড়ে, তার মধ্যে চিন্তা ভাবনা হয়ে গেছে। তাহলে ন্যাশনাল ইস্যুতে এসে কিন্তু আমরা আর ঐক্য হতে পারবো না। সেই জন্য মানে ভাষার আরাম অনেক সময় ভাষার হারাম হয়ে যায়। আচ্ছা তো এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, আমি মির্বর কথা আপনার কাছে আসতে চাই। ডক্টর আমিনুল ইসলাম এবং ডক্টর সালেউদ্দিন যেমনটি বলছিলেন যে এইখানে যে তরুণদের মাঝখানে যেহেতু ভাষা নিয়ে প্রশিক্ষণ দেন, শুদ্ধ ভাষার চর্চার ব্যাপারে আপনি কাজ করেন, এই যে তরুণদের মধ্যে এক ধরনের বাংলা ভাষা নিয়ে উদাসীনতার আমরা অভিযোগ করছি, বিশেষ করে তরুণদের নিয়েই, এই উদাসীনতার কারণটা আপনার কি মনে করেন? কি শিক্ষা ব্যবস্থাতে সমস্যা? আসলে এই আরামের বাংলা ভাষাটা কেন আমরা অনেকেই আরাম করে নিতে পারছি না? আপনার কাছে গলদটা কোথায় মনে হয়? না,
এই কথা কিছু কথা বলেছেন, গাজী ভাই বললেন, আর আমিনুল ইসলাম বলেছে যে ডক্টর আমিনুল ইসলাম তিনি বলেছেন যে এটা অনুসন্ধান করতে হবে বা গবেষণা করতে হবে যে কেন হচ্ছে এই বিষয়টা। তো এখানে আমি বলি যে কেন মানে কারণ কিছু কিছু আমরা অনুধাবন করতে পারি। সেটা হচ্ছে যে আমরা সচেতন নই, প্রথম কথা। যারা শিক্ষাটা দেব তারাই সচেতন না। বিশেষ করে আমি যদি বলি যে যারা আহ বুদ্ধি বৃত্তি যারা অনুসরণ করেন বা শিক্ষার সাথে যারা যুক্ত বা সমাজের একটা উচ্চ স্তরে যারা থাকেন, যারা অনুশাসন করেন, সব মিলেই প্রত্যেকেরই একটা দায়িত্ব আছে যে ছেলে মেয়েদের গড়ে তোলার বিষয়টা। সেই জায়গায় একটা ফাঁক থেকে যাচ্ছে আমাদের। যেমন একটা সময় আমাদের তো কথাটা ছিল যে রাষ্ট্রভাষা বাংলা চাই, সেখান থেকে হলো বাংলা ভাষার রাষ্ট্র চাই। তা আমরা তো সবাই বাংলা ভাষার রাষ্ট্র পেয়েছি এবং বাংলাতেই সবাই কথা বলি। কিন্তু এই জায়গায় যেহেতু আমরা নিজেরা সবাই বাংলায় কথা বলি, সেই জন্য আমরা যত্নটা করি না। বাংলাকে আলাদাভাবে যত্ন করার বিষয় আছে। আমার নিজের ভাষাটিকে যেটা বলেছেন আমিনুল ইসলাম, যে তাদের মানে জাতিসত্তার কথাটাই আসে, তাদের বোধটা সেই জায়গায় আসে যে আমি আমার মাতৃভাষায় কথা বলছি, গর্ব অনুভব করে। আমরা কি গর্ব অনুভব করি যে মাতৃভাষায় কথা বলছি? সেই জায়গায় যদি আমাদের শিশুদের মনে, আমাদের কিশোরদের মনে, আমাদের তরুণদের মনে আমরা যদি প্রবেশ করাতে পারি যে এটা আমাদের গর্বের বিষয় বাংলা ভাষাটা, শুধু শুধু 21শে ফেব্রুয়ারিতে বা ভাষা দিবসে বা অন্যান্য জাতীয় অনুষ্ঠানে আমরা আনুষ্ঠানিকতা পালন করলাম, সেই দিন গর্ব অনুভব করলাম, সারা জীবন আর গর্ব অনুভব করলাম না, তা তো হবে না। সেই জন্যই চর্চার বিষয় আছে। আচ্ছা, আমরা আজকে এখানে কথা বলছি। মির্বর, আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা কিন্তু দেখি অনেক সময় যে এই শুদ্ধ বাংলা উচ্চারণ শেখার জন্য শত শত শিক্ষার্থী বা মানুষ প্রতি বছরই বা এই বিভিন্ন আয়োজনে বিভিন্ন কর্মশালায় যোগ দেন। আপনি বিভিন্ন কর্মশালায় প্রশিক্ষণ দেন, তারা কিন্তু যোগ দিচ্ছে, হাজার হাজার লোক যাচ্ছেন শুদ্ধ করে বাংলা শেখার জন্য। তো এখানে তো একটা ভালোবাসার টান নিশ্চয়ই থাকে নাকি? ভালোবাসার টান থাকে এবং তারা অনেকে নানা কারণেও আসেন, আচ্ছা, যে তাদের কাজের সাথে যে যুক্ত বা সম্পৃক্ত বিষয়গুলো, যেমন যারা আবৃত্তি করবেন, যারা নাটকে অভিনয় করছেন, যারা সংবাদ উপস্থাপন করছেন এবং যারা উপস্থাপনায় আছেন, আহ, এই তারা করেন। এবং শিক্ষকতা যারা করছেন তারাও। এখন আমি দেখছি বাংলাদেশ পুলিশ বাহিনী, আমি এই করোনার আগে তাদের সঙ্গে কাজ করেছিলাম, মান্নান হীরা এবং আমি। তারপরে ক্যান্টনমেন্ট কলেজগুলোতে আমি ঢাকাতে এবং উত্তরাঞ্চলের 6টি ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকাতে 3টি ক্যান্টনমেন্ট কলেজে আমি কাজ করেছি, শিক্ষকদের নিয়ে কাজ করেছি। এরকম একটা সচেতনতা আছে কোথাও কোথাও, কিন্তু সেটা খুব সীমিত। আচ্ছা। শিল্পকলা একাডেমি 50টা স্কুল কলেজে আমাদেরকে পাঠিয়েছিল, কিন্তু এইভাবে কি হবে? এই আংশিক বা খুব ক্ষুদ্র একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র এগুলো, কিন্তু ব্যাপকভাবে একটা পরিকল্পনা নেওয়া দরকার। সেই পরিকল্পনাটা আমাদের নেই, যার ফলে এই যে আরাম পাচ্ছে বলছে যে অন্য ভাষা যুক্ত হয়ে বাংলা ইংরেজি মিলিয়ে বলা, আবার মাদ্রাসা শিক্ষা যেটা বলেছেন গাজী ভাই, অনেকগুলো শিক্ষা মানে ব্যবস্থার মধ্যেই ত্রুটি আছে, যেগুলো মানে মাদ্রাসা শিক্ষা নিচ্ছে তারা এক ধরনের ভাষা ব্যবহার করছে, যারা ইংরেজি মাধ্যমে পড়ছে তারা এক ধরনের ভাষা ব্যবহার করছে, আবার বাংলা মাধ্যমে যারা পড়ছে বেশিরভাগই তারা এক ধরনের ভাষা ব্যবহার করছে। এইগুলোকে একটা সমন্বয় করার বিষয় আছে, না হলে থেকে যাবে। আবার যেটা হয়েছে, যেটা বলেছে যে গণমাধ্যমগুলোতে যেগুলো দেখানো হচ্ছে সেগুলো কি ঠিক? যেমন একটা খিচুড়ি ভাষাও দেখানো হয়, আবার আরো কিছু হয় যে আঞ্চলিক ভাষায় কথা বলা হয় গণমাধ্যমে কোনো কোনো নাটকে, কিন্তু দেখা যাচ্ছে সেটা যে অঞ্চলকে নিয়ে সেই নাটকটি হচ্ছে সেটা আসলে সেই অঞ্চলের ভাষা না, ব্যঙ্গ করা হচ্ছে, হাস্যরসাত্মক ভাবে তুলে ধরা হচ্ছে সেই ভাষাটিকে, তাতে অনেকে আহত হচ্ছে। এটা খুব একটা লাভ হচ্ছে না। আচ্ছা, এটা জি, মানে আমি ঠিক। ডক্টর আমিনুল ইসলাম আপনার কাছে একটু আসতে চাই। সেটা হচ্ছে যে এই যে আমরা এতক্ষণ যে আলোচনা করছিলাম যে অনেকে আমার মানে বাংলা ভাষা নিয়ে এক ধরনের যে গর্ব করার কথা, সেই গর্ব আমরা করতে পারছি না। আবার এটাও তো ঠিক যে এই যে যে চরম বাস্তবতা আপনি বলছিলেন যে আপনি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখেছেন যেখানে ইংলিশ মিডিয়ামকে প্রাধান্য দেওয়া হচ্ছে, মানে ইংরেজি জানা বা অন্য ভাষা জানাকে একটা গুরুত্ব দেওয়া হচ্ছে। যখন আমরা এইরকম একটা বৈশ্বিক পরিস্থিতি থাকি, যখন জীবিকার ব্যাপারে ইংরেজিকে প্রাধান্য দেওয়া হয়,
তখন আসলে মানুষ সেদিকে তো ঝুঁকবেই। কাজেই আপনার কি মনে হয় যদি আমরা এই বাংলা ভাষাকে একদম চর্চার মধ্যে আনতে চাই, শুদ্ধ বাংলা ভাষা চর্চা আনতে চাই, সর্বস্থলে বাংলা ভাষাকে চালু করতে চাই, সব কিছু মিলে আমাদের প্রথমেই হাত দিতে হবে কোন দিকে? এই যে তরুণদের মানসিকতা বদল, বাংলা ভাষাকে নিয়ে গর্ব করা তারা যেন করতে পারে, এই যদি হাত দিতে চাই, প্রথমে আসলে কোন 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 বিষয়টিতে কাজ করা দরকার? রেজওয়ান, আবারও আপনাকে ধন্যবাদ, চমৎকার একটা প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আচ্ছা, প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ইংরেজি শেখাতে কিন্তু কোনো বাধা নেই। ইংরেজি আপনি শিখতে পারেন, আপনার চাকরির জন্য আপনার ইচ্ছায় যে কোনো জায়গায় ইংরেজি শিখতে পারেন। আমাদের এখানে যে এই ছোট দেশটায় এরাও তো সবাই ইংরেজি শেখে, খুব ভালোভাবেই শেখে, কিন্তু এরা তো নিজেদের ভাষাকে বাদ দিয়ে শিখছে না, নিজেদের ভাষায় কথা বলতে পেরে এরা খুবই গর্বিত এবং নিজেদের ভাষাটা ওরা চর্চা করছে। তাহলে প্রথম কোন জায়গাটায় হাত দিতে হবে? প্রথমে হাত দিতে হবে আমাদের সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে, যেখানে আমরা আমাদের 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 যে পরবর্তী প্রজন্মরা আছে তারা বুঝতে শিখবে যে আমাদের ভাষায় কথা বলতে পারাটা গর্বের বিষয়। আপনি যদি এটা না করতে পারেন, দেখুন আমাদের সামনে তো খুব উজ্জ্বল দৃষ্টান্ত আছেই, কেন আমরা এই প্রশ্ন করছি? এই প্রশ্ন আসলে করারও কোনো দরকার নেই। আমাদের তো বাংলা ভাষাভাষী একটা একই জাতি, তো আমরা বাঙালি জাতি তো ওপারেও আছে, পশ্চিমবঙ্গেও আছে, সেখানে তো ভাষাটা হারিয়ে যাচ্ছে। আপনি কলকাতায় গেলে তো আপনি বুঝতেই পারবেন না আপনি কি আশেপাশে কোনো স্টেটে আছেন না অন্য কোথাও আছেন। ওখানে অর্ধেক মানুষ কথা বলছে হিন্দি ভাষায়, তো কেউ কথা বলছে ইংরেজি ভাষায়, মানে বাংলায় কথা বলতে পারাটা কি ওরা এখন মনে করছে না এটার কোনো দরকার নেই, এটা বোধহয় আমাদের ভাষা না, ওরা বাইরে বাংলায় কথাই বলছে না। তো আমরা কি এরকম অবস্থা দেখতে চাই? তো এটা তো আমাদের মানে আপনি যদি কলকাতায় যান তাহলে আপনি এই পরিবেশ পরিস্থিতি এখনই পাবেন, এখনই সেখানে এটা তৈরি হয়ে গিয়েছে। কেন তৈরি হয়ে গিয়েছে? কারণ তারা তো তাদের ভাষায়, পশ্চিমবঙ্গ একটা খুব ভালো উদাহরণ নিয়েই আমরা কেস স্টাডি করতে পারি। আচ্ছা, এটা তো গেলে একটা ব্যাপার, আমাদেরকে এমন একটা সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা স্যার বলছিলেন যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমি ওই আরেকটা আলোচনায় আপনার সাথে বলছিলাম যে আমাদের তো হাজার রকম শিক্ষা ব্যবস্থা, তা আপনি কাকে কি শেখাবেন? তো শিক্ষা ব্যবস্থা যখন এই অবস্থা, তো ছেলেপেলেরা তো বড়ই হচ্ছে এক একজন এক এক রকম মন মানসিকতা নিয়ে। আপনি তো স্কুল পর্যন্ত সবাইকে এক ধরনের শিক্ষা দেবেন, তারপর না হয় যে যার মতো স্পেশালাইজ হবে। জগতে কোথাও কি এই ধরনের হাজারটা শিক্ষা ব্যবস্থা স্কুল লেভেলে আছে? আপনি এক ছেলে পড়ছে 1 লাখ টাকা খরচ করে, আরেকজন বেতনই দিতে পারছে না, সে কি পড়ছে? আর আরেকজন কি পড়ছে আমরা তো কিছুই জানি না। তো এই ধরনের সিস্টেম থাকলে আমরা এই ধরনের এক ধরনের স্ক্যাটার জাতি পাবো, যাদেরকে কেউ বলবে আমাদের বাংলায় কথা বলতে ভালো লাগে না, আর কেউ বলবে এটা আবার কি ধরনের ভাষা। আচ্ছা, মূল যে বিষয়টা সেটা চিন্তা করতে হবে, সেটা হচ্ছে এখন আপনি বলবেন সাংস্কৃতিক আন্দোলন তৈরি করতে হবে আমাদের। আবার আবার কেউ একজন বলবে যে হ্যাঁ অনেকে তো সুন্দর বাংলা ভাষায় কথা বলতে শিখতে যাচ্ছে, সেগুলো সবই ঠিক আছে। আমাদের যে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে এটাই আসলে সমাধান না, এটা কি করে আমরা গড়ে তুলবো সেটা হচ্ছে সমাধান। সেটা কারা গড়ে তুলে? এই সাংস্কৃতিক আন্দোলন কি এমনি এমনি হয়ে যায়? আমি কি বললাম যে একটা আন্দোলন গড়ে তুলবো এই ধরনের, এটা কিভাবে হয় বলেন তো? এটা তো সরকারকে এবং সেই দেশের যে সাংস্কৃতিক কর্মীরা আছে তাদেরকে নিতে হবে। তার সাংস্কৃতিক কর্মী কারা? আমাদের যে নাটক সিনেমা বানায়, যারা গল্প কবিতা আবৃত্তি করে তারাই তো। আচ্ছা, আপনি যদি আমি তো যখন ছোটবেলায় বড় হয়েছি, আমাদের সময় আমি যদি বলতাম আমি শিশু একাডেমিতে যাই পড়তে, কবিতা আবৃত্তি শিখতে যাই, বা আমি নাচ শিখতে যাই, বা আমি হারমোনিয়াম শিখতে যাই, এটা একটা অনেক বড় ব্যাপার ছিল। আমার বন্ধু বান্ধবরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করতো, ওয়াও তুমি শিশু একাডেমিতে যাও। আচ্ছা, এখনই আপনি বের হয়ে ঢাকা শহরে বা অন্য যে কোনো শহরে অনেক জায়গায় শিশু একাডেমি আছে, কেউ জিজ্ঞেস করতো আচ্ছা তোমরা কি শিশু একাডেমি আছে কিনা সেটা জানো কিনা? আমার তো সন্দেহ হয় যে ওরা কি আদৌ জানে কিনা আমাদের যে শিশু একাডেমি আছে বিভিন্ন জায়গায়, এবং সেখানে থাকলে সেখানে কোন ধরনের কোর্স করানো হয়। তো আমরা তো এগুলো শিখে এসেছি, এগুলো আমরা কেন জানি না? আমাদের সংবাদ মাধ্যমের, আমাদের সাংবাদিকদেরও, রেজওয়ান ভাই আপনাদেরও দায়িত্ব নিতে হবে, এগুলো তো আমাদের কি করতে হবে, কেউ এসে এগুলো করে দিয়ে যাবে না। তো এগুলো আমরা যখন এগুলো করতে পারবো তখন আমাদের পক্ষে সম্ভব হবে। আমাদের হাজার মাইল দূরে বসেও আমরা বাংলায় কথা বলছি, একদম শুদ্ধ ভাষায় বাংলা কথা বলছি, অথচ আপনি ঢাকা শহরে গিয়ে দেখবেন এই ভাষায় কথা বললে একদম ছেলে পেলে বলবে এটা কি ধরনের ভাষা, এইভাবে কথা বলছো না। তো আমি ডক্টর গাজী সালাউদ্দিন আপনার কাছে শেষবারের মতো আসতে চাই। আপনার কাছে আমার প্রশ্ন না, আপনার কাছে এসে জানতে চাইব শিক্ষক হিসাবে, এই তরুণদের আবারও এই বাংলা ভাষা নিয়ে গর্ব করা, বাংলা ভাষা চর্চা করা, শুদ্ধ বাংলা ভাষা চর্চা করা, এবং এই যে সারা পৃথিবীতে যে মাতৃভাষাগুলো আছে, কিন্তু বিশেষ করে বাংলাদেশে যে মাতৃভাষা, বিভিন্ন ধরনের যাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষাগুলো আছে, তারা যেন সেটিও চর্চা করতে পারে, নিজেদের মতো করে চর্চা করতে পারে, সেই যে ব্যবস্থাগুলো যদি করতে চাই, কোনো পরামর্শ আপনার কাছে আছে কিনা? রিজওয়ান সাহেব, আমি প্রথমেই বলবো আপনি একটা সূত্রপাত
সূত্র ধরেছিলেন, সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা কি ধরনের। এটা খুব গুরুত্বপূর্ণ। এখন দেখুন, আমাদের বাংলাদেশের বর্তমান যে শিক্ষা হচ্ছে জ্ঞান নির্ভর নয়, জীবিকা নির্ভর। এটাকে আপনাকে বুঝতে হবে, তাই না? এখন কেউ জ্ঞানের জন্য লেখাপড়া করে না, তার জীবিকার জন্য লেখাপড়া করে। আপনি যদি বিশ্ববিদ্যালয়ে যান, প্রথম বর্ষ থেকে শুরু করে ক্লাসের শিক্ষক কি বলছে না বলছে এটা তার কাছে কিছু না, তার সাথে একটা বিসিএস এর গাইড বই থাকবে, সে বিসিএস এ লেখাপড়া করছে। তার লক্ষ্য হচ্ছে বিসিএস এ চাকরি পাওয়া, মেনটেট হওয়া এবং কি বলে কাস্টমার যোগ দেওয়া, এটাই তার জীবন। আমি সোশ্যোলজি কি পড়াচ্ছি, অ্যান্থ্রোপোলজি কি পড়াচ্ছি, আমি বিবর্তনবাদ কি বলছি, এটা তার কাছে কিছু নাই। সে কিছু পুরোনো নোট আনবে, নোট এনে মুখস্থ করে সে ওখানে পড়বে, পড়ে সে পাশ করবে, তাই না? এটা হচ্ছে এক। দ্বিতীয় কথা হচ্ছে বলছে আপনি কেন গর্ব করবো আমরা, মাতৃভাষার জন্য সবাই গর্ব করবে, তবে আমরা একটু বেশি গর্ব করবো, কারণ পৃথিবীতে আমরাই একমাত্র জাতি যে ভাষার জন্য প্রাণ দিয়েছে, এবং ভাষাকে কেন্দ্র করে আমরা একটা রাষ্ট্র সৃষ্টি করেছি, যেটি হচ্ছে যে সাংস্কৃতিক বলয় সৃষ্টি করেছি। এবং আমরা এই রাষ্ট্রটা হয়েছে ধর্ম নিরপেক্ষ। আপনি দেখেন বিফোর দ্যাট যে অনেক রাষ্ট্র আছে যারা ধর্ম নির্ভর রাষ্ট্র সৃষ্টি হয়েছে, কিন্তু বাংলাদেশ একমাত্র রাষ্ট্র যে বাংলাদেশ ভাষার উপর ভিত্তি করে, সংস্কৃতির উপর ভিত্তি করে একটা একক রাষ্ট্র সৃষ্টি হয়েছে। এবং আগামীতে দেখবেন এই বাংলাদেশের উদাহরণ অনুযায়ী আরো অনেক রাষ্ট্র হবে, সেখানে আমাদের গর্ব, সেখানে আমাদের মানে আমরা নিজেকে মনে করি আমরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি, অন্তত ভাষার দিক থেকে। এটাই আমার বক্তব্য। আমি ধন্যবাদ গাজী সালাউদ্দিন। আমি একদম শেষবারের মতো মীর বরকত আপনার কাছে আসতে চাই, আপনার কোনো পরামর্শ আছে কিনা যে এই বাংলা ভাষাকে সর্বস্তরে চালু করার জন্য বা কি কি করা দরকার? যেমন আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে যেমন উচ্চ শিক্ষায় তো বাংলা ব্যবহার করা হয় না সেইভাবে, তাহলে উচ্চ শিক্ষায় বাংলা ভাষাটাকে ব্যবহার করার জন্য আমাদের বই পুস্তক লাগবে। উচ্চ আদালতে ব্যবহার করা হচ্ছে না বাংলা, তাহলে সেরকম বাংলা ব্যবহার করার ব্যবস্থা করতে হবে। আরেকটা হচ্ছে যে একেবারে প্রাথমিক পর্যায়ে যদি আমরা বাংলা ভাষা শিক্ষা, মানে যেটা আমরা পড়ি এখন যে ভাষা শিক্ষা দিই বা যে ধরনের বাংলা সাহিত্যের বই থাকে, সেটার পাশাপাশি যে বাংলা ভাষা শিক্ষার জন্য যদি থাকে, যে যাতে তাদের দেশপ্রেমটা জাগ্রত হয়, ভাষাপ্রেম জাগ্রত হয়, সেরকম একটা কিছু কারিকুলামে থাকা প্রয়োজন বলে আমি মনে করি। সেটা প্রাথমিক পর্যায়ে, মাধ্যমিক পর্যায়ে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে থাকা দরকার। যেমন বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাধারণত যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আমরা যাই, তাহলে দেখবো সেখানে বাংলার মানে বাংলা কথা বলাটাই মনে করে দুর্বল সে। সেই জন্য উচিত যে সেখানেও বাংলা যাতে একটা বিষয় থাকে। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে, তাহলে ধন্যবাদ তিনজনকে, ধন্যবাদ ডক্টর গাজী সালাউদ্দিন, ধন্যবাদ আমিনুল ইসলাম, ডক্টর আমিনুল ইসলাম, ধন্যবাদ মিরবত। আপনাদের তিনজনকেই আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং এই দর্শক, এই আলোচনা থেকে আমরা যেটি বুঝতে পেরেছি, আমি যেটি বুঝতে পেরেছি যে তিনজনই যে ব্যাপারটি গুরুত্ব দিয়েছেন সেটি হচ্ছে শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে, শিক্ষা ব্যবস্থায় বাংলাকে গুরুত্ব দিতে হবে এবং একেবারে শিশু বয়স থেকেই বাংলা ভাষা চর্চাটিকে যেন গর্বের সঙ্গে নিতে পারে বাংলাদেশের শিশুরা বা বাংলা ভাষী শিশুরা, সেই ব্যাপারটিকে গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে অন্য যাদের মাতৃভাষা, অন্য মাতৃভাষার প্রতিও যে শ্রদ্ধা জানাতে পারে, সেই ব্যাপারটি তো শিশু কাল থেকেই আমাদেরকে ভেতরে দিয়ে দিতে হবে। তাহলে আমরা নিজের ভাষাকে ভালোবাসতে পারবো, বাংলা ভাষাকে ভালোবাসতে পারবো, অন্যের মাতৃভাষাকেও সমানভাবে শ্রদ্ধা জানাতে পারবো। আমরা এ নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। এই আরামের ভাষা বা ভাষার আরাম, এইটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই এটি নিজের সঙ্গে থাকবেন।